আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো করোনায় ঢাকায় একজনের মৃত্যু। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রাজধানী ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময় ৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, মৃত ব্যক্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় ২১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণও পাওয়া যায়। জানাবো গাজায় ইসরায়েলি হামলায় ৪ সাংবাদিক সহ অন্তত ১৬ জন নিহত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলায় আজ ৪ সাংবাদিক সহ অন্তত ১৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল আহলি আরব হাসপাতালে সাংবাদিকদের উপরে অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে। সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাঁবু স্থাপন করেছিল। সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো নেতানিয়াহুর বিদায় চান ৫৭ ইসরায়েলি। জরিপ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ক্ষমতা থেকে বিদায় দিতে আগামী নির্বাচন চান ৫৭ ইসরায়েলি। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর এক উদ্যোগে দেশজুড়ে পরিচালিত এক জরিপে জানা গেছে সব তথ্য। এদিকে পার্ল হারবারের আদলে ভয়াবহ হামলায় বড় বিপদে রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক ইতিহাসের সবচেয়ে সাহসী ড্রোন হামলা হিসেবে এটিকে বর্ণনা করা হচ্ছে। অনেকেই বলছেন, রাশিয়ার আরেকটি পার্ল হারবাল ঘটে গেছে। বিপুল যুদ্ধ বিমান হয়ে বড় বিপদে পড়েছে রাশিয়া। তেমনি বদলে যেতে পারে ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের আক্রমণের নকশাও। এবারে জানাবো যুক্তরাষ্ট্রের নতুন করে অভিযান, একদিনে গ্রেপ্তার ২,০০০-এরও বেশি অভিবাসী। যুক্তরাষ্ট্রের নতুন করে অবৈধ অভিবাসী ধরপাকড় শুরু করেছে। দেশটির বিভিন্ন রাজ্য ইমিগ্রেশন এজেন্টরা দিনরাত অভিযান চালাচ্ছে। কাজে তারা গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে লাগাচ্ছে। সর্বশেষ আজ অন্তত ২,০০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। করোনায় ঢাকায় একজনের মৃত্যু। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশের রাজধানী ঢাকায় একজনের মৃত্যু হয়েছে। একই সময় ৩ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, মৃত ব্যক্তি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘন্টায় ২১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণও পাওয়া যায়। বাংলাদেশে ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর ১,৫৭,২২,২২৪টি নমুনা পরীক্ষা করে ২০,৫১,৭৩৯ জন রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯,৫০০ জনের। ২০২৪ সালে এই রোগে কেউ মারা যায়নি। ২০২৩ সালে ৩৭ জন, ২০২২ সালে ১,৩৬৮ জন রোগী মারা যায়। দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সারা দেশ জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ মৃত্যু ভয়ে দিক বিদিক ছড়িয়ে পড়ে। তখন বলা হয়েছিল, করোনা ভাইরাস নাকি চীনের ল্যাব থেকে তৈরি করা একটি ভাইরাস। এই ভাইরাসের ফলে সাধারণ মানুষের যে পরিমাণ মৃত্যু হয়েছে, পৃথিবীর ইতিহাসে এত মানুষ কখনোই মারা যায়নি। করোনা একটি মহামারী ভাইরাস ছিল, আর এই ভাইরাসে বাংলাদেশ থেকেও প্রায় ২৯,০০০-এর বেশি মানুষ মারা গেছে। করোনা ভাইরাসে বাংলাদেশের প্রায় সমস্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সব শহরাঞ্চল
পর্যন্ত কোথাও না কোথাও মৃতের সংখ্যা দেখা গেছে। প্রথম দিকে সাধারণ মানুষ ভয়ে রোগীদের লাশ পর্যন্ত ছয়নি। পরে সর্বশেষ এই করোনা ভাইরাসগুলো ছড়িয়ে পড়ার পর দেখা গিয়েছে যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো জনসংখ্যা কমে গেছে। এর মধ্যে ইতালিতে দেখা গেছে ব্যাপক হারে সাধারণ মানুষ মারা যায় এবং সেই করোনা ভাইরাসের পর থেকে ইতালিতে শ্রমিকের সংখ্যা অনেক কমে যায়। এরপরই সেখানে ব্যাপক হারে নতুন শ্রমিক নিয়োগ করছে বর্তমান সেদেশের সরকার। বাংলাদেশ থেকেও তাই অনেক মানুষ ইতালিতে কাজ করার সুযোগ পেয়েছে। নতুন করে আবার যদি এই করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়ে তাহলে সেটি সত্যি আবারও সরকার সহ সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। গাজায় ইসরায়েলি হামলায় 4 সাংবাদিক সহ নিহত 16। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলি হামলায় আজ 4 জন সাংবাদিক সহ অন্তত 16 জন নিহত হয়েছে, জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আল জাজিরার খবরে জানানো হয়েছে, গাজা সিটির আল আলী আরব হাসপাতালে সাংবাদিকদের উপর অপ্রত্যাশিত এক হামলার ঘটনা ঘটে। সেখানে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তারা একটি অস্থায়ী তাঁবু স্থাপন করছিলেন। সেখানেই হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিরীহ অন্তত 4 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। সাংবাদিকরা সেখানে বসে তারা তাদের সংবাদগুলো কভার করার চেষ্টা করছিলেন, তবে সেখানে দখলদার ইসরায়েলি বাহিনী এসে ব্যাপক হারে হামলা চালায়। আর এই হামলায় 4 জন সাংবাদিক মারা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পর্যন্ত 225 জন নিরীহ সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী, পৃথিবীর নিকৃষ্ট সেনাবাহিনী বেনজাম নেতানিয়াহুর সেনাবাহিনী। তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার পাশাপাশি জাতিসংঘের রেড ক্রিসেন্টের সদস্যদেরও লক্ষ্য করে গুলি ছোড়ে। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করেও সেখানে ব্যাপক হারে গোলাবর্ষণ করা হয়। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজাম নেতানিয়াহু সরকারের মদতপুষ্ট ইহুদিবাদী সেনারা সেখানে ব্যাপক হারে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা অব্যাহত রেখেছে। প্রতিদিন লাশের সারি বাড়ছে। প্রতিদিন অন্তত 100 জন মানুষকে গুলি করে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে দখলদার ইসরায়েলি বাহিনী পুরো গাজাকেই তারা নিয়ন্ত্রণে নেবে এমন সিদ্ধান্ত নিয়েছে। আর গাজার শাসনভার সম্পূর্ণ তারাই চালাবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজাম নেতানিয়াহু সরকার নিকৃষ্ট কট্টরপন্থী ইহুদিবাদী নেতানিয়াহু, তিনি ঘোষণা করেছেন যে ফিলিস্তিনের সম্পূর্ণ গাজার দখল নিয়ে তিনি ইসরায়েলকে একটি গ্রেট ইসরায়েল হিসেবে প্রতিষ্ঠা করতে চান এবং এভাবেই তিনি চান যে ভবিষ্যতে যেন একটি শক্তিশালী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় মধ্যপ্রাচ্যে। আর সেই দিকটি বিবেচনা করে নেতানিয়াহু তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা এখন ফাঁস হয়ে গেছে। এতেই নেতানিয়াহু সরকার চরম বিপাকে পড়েছে। নেতানিয়াহুর বিদায় চান 57% ইসরায়েলি, বলছে জরিপ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজাম নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় দিতে আগামী নির্বাচন চান 57% ইসরায়েলিরা। ইসরায়েল ভিত্তিক সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এর উদ্যোগে দেশজুড়ে পরিচালিত এক জরিপে জানা গেছে। এই তথ্য জরিপে যারা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে, নেতানিয়াহু গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্মি এবং গাজা উপত্যকা শাসনকারী গোষ্ঠী হামাসকে নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে অভিযান শুরু করেছিলেন, কিন্তু 1.5 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলা সত্ত্বেও হামাসকে ধ্বংস করা যায়নি এবং সব জিম্মিকেও এখন ফেরত পাওয়া যায়নি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন সংখ্যা 120টি। তাই কোন দল বা কোনো জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে অন্তত 61টি আসনে জয়ী হতে হবে সেই দল বা জোটকে। জরিপের ফলাফল বলছে, এখন যদি ইসরায়েলে নির্বাচন হয় তাহলে নেসেটে সবচেয়ে বেশি আসন পাবে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এর নেতৃত্বাধীন রাজনৈতিক দল নিউ রাইট। পার্লামেন্টে 24 আসনে জয়ী হবে দলটি। এর পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকবে যথাক্রমে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি 22টি আসনে এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্রেট পার্টি 12টি। জরিপের ফলাফলে আরও বলা হয়েছে যে বড় 3টি দলের মধ্যে 58টি আসন ভাগাভাগির পর বাদবাকি আসনগুলোর মধ্যে আরিওয়ে দেরির নেতৃত্বাধীন
শেষ পার্টি পাবে 10 আসন। অ্যাভিগডর লিভারম্যানে নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনতু পার্টি পাবে 10 আসন। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের নেতৃত্বাধীন ইয়েশ আদিত পার্টি পাবে 9 আসন। হারেজ্জে গোল্ডন পের নেতৃত্বাধীন ইউনাইটেড তোরা জুডাইশ পাবে 8 আসন। ইতামার বেন গভীরের নেতৃত্বাধীন ওজ্জা ইহুদি পার্টি পাবে 8 আসন। এছাড়াও বেন গান্টোজের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি পার্টি পাবে 7 আসন এবং হাদাশ তাল এবং ইউনাইটেড আরব উভয় পাবে 5টি করে আসন। পার্ল হারবারের আদলে ভয়াবহ হামলায় বড় বিপদে রাশিয়া। রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক ইতিহাসে সবচেয়ে সাহসী ড্রোন হামলা হিসেবে এটিকে বর্ণনা করা হচ্ছে। অনেকেই বলছেন রাশিয়ার আরেকটি পার্ল হারবারের ঘটনা ঘটে গেছে। বিপুল যুদ্ধবিমান খুঁয়ে বড় বিপদে আছে রাশিয়া। তেমনি বদলে যেতে পারে ইউক্রেন ভ্লাদিমির পুতিনের আক্রমণের নকশাও। দা টেলিগ্রাফ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে আজ হামলাটি হলেও রাশিয়ার কর্তৃপক্ষ তা চেপে রাখে, কিন্তু উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট চিত্রে ক্ষয়ক্ষতি ধরা পড়েছে। ছবিতে দেখা যায় রাশিয়ার বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান পার্ক করা। এর মধ্যে রয়েছে কৌশলগত বোমারু বিমান, পরিবহন বিমান এবং আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক সব বিমান। ইউক্রেনে হামলার পর তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন অপারেশন স্পাইডার ওয়েব নামে এই হামলা চালায়। রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে 5টি রাশিয়ান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলাগুলির মধ্যে কিছু রাশিয়ার অভ্যন্তরে শত শত কিলোমিটার দূরে অবস্থিত। আর সবচেয়ে দূরবর্তী ঘাঁটিটি রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেন যে বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে সেগুলো হলো সাইবেরিয়ার ইরকুতস্ক অবস্থিত বেলায় এয়ারবেস সীমান্ত থেকে 4500 কিলোমিটার বেশি দূরে। আর্কটিক অঞ্চলে মুরমানস্কে অবস্থিত ওলেনিয়া এয়ারবেস সীমান্ত থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থিত। ইভানোভোতে অবস্থিত ইভানোভোতো সেবানি এয়ারবেস সীমান্ত থেকে 800 কিলোমিটারের বেশি দূরে। রিয়াজানে অবস্থিত দ্যাগিলোভো এয়ারবেস সীমান্ত থেকে 520 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। রাশিয়ার সুদূর পূর্বে অবস্থিত ইউক্রাইনকা এয়ারবেস সীমান্ত থেকে 8000 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। এই 5টি বিমান ঘাঁটিতে প্রত্যেকটি লক্ষ্য করে ইউক্রেন ব্যাপক হারে ড্রোন হামলা করে।